চীন মালয়েশিয়া সফরের সাফল্য দেশেরই অর্জন বলেছেন প্রধানমন্ত্রী। সই হওয়া চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলের। প্রধানমন্ত্রী সফরের সুবাদে ঢাকা বেইজিং এখন সম্পর্কের সর্বোচ্চ ধাপে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আরও বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী। গুম খুনের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা। সমঝোতার এক সপ্তাহ না যেতেই ফের ইরান মার্কিন পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে যা অর্জন হয়েছে তা বাংলাদেশের এবং দেশের জনগণের অর্জন। এর আগে তার সফরকে সফল আখ্যায়িত করে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে সংসদে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সফরে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার হয়েছে। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কারো ক্ষতির কারণ হতে চায় না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই ভারসাম্য রক্ষা করেই যেন আগামী নীতি পরিচালিত হয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। মালয়েশিয়া ও চীন সফরের সফলতায় সংসদে গৃহীত ধন্যবাদ প্রস্তাবের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছেন মানুষের স্বার্থ দেখার জন্য, তিনি তা রক্ষার চেষ্টা করেছেন। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এর আগে শনিবার সকালে সংসদের অধিবেশন শুরু হলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে সফল আখ্যায়িত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই দুই সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্ষমতা দেখিয়েছেন। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন, তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা আয়োজন। অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। তিনি গণচীনের সঙ্গে 17টি MOU হয়েছে মাননীয় স্পিকার, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাইলেটারাল যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই MOU-গুলো সই হয়েছে, এবং গণচীনের সব প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছেন, সভা করেছেন, বৈঠক করেছেন, অত্যন্ত হৃদ্যতার সঙ্গে এই আলোচনাগুলো হয়েছে। স্পিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনা প্রস্তাব সংসদে উত্থাপন করেন। যে প্রস্তাবটি, এই প্রস্তাবে সমর্থন জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি, তার উপর করে যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না।
দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। এই সময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরো সংহত হবে বলে আমরা সবাই মনে করি। পরে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব সংসদে পাশ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ ধাপ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার পর্যায়ে উন্নীত হয়েছে। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হবে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহায়তা এবং বিনিয়োগ সহ বিভিন্ন খাত নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক সাময়িক নয়, দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্পর্ক হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতির সফলতা। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতারা দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিতে একমত হয়েছেন। চীন খুব সীমিত সংখ্যক দেশকেই দ্বিপক্ষীয় সম্পর্কের এই পর্যায়ে নেয় বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক আছে। এর ভেতরে আছে যেমন ধরেন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপস, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম। মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন করিডোরের বিষয়ে একত্রে কাজ করতে দুই দেশ রাজি হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে দুই দেশ সম্ভাব্যতা যাচাই করবে বলেও জানান তিনি। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। ফিজিবিলিটি স্টাডি এটা হচ্ছে যে কোনো প্রকল্পের প্রথম ধাপ। আপনি একটা প্রকল্প ফিজিবল কিনা সেটা আপনি প্রথমে নিরূপণ করবেন, এরপরে তার বাস্তবায়ন বা তার অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তারেক রহমানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক আরো দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। In the meeting with the Honorable President Xi Jinping, he stressed to our Honorable Prime Minister Tareq Rahman that China wants to be a trustworthy friend of Bangladesh for its development, not just a temporary one, but one with long-term commitment. Honorable Xi Jinping also stressed that the visit of Honorable Prime Minister Tareq Rahman will forge a strong partnership between the two respective countries. চীনা নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে চীন বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। চীনের রপ্তানি বাড়াতে বাংলাদেশে বিনিয়োগ আনার পাশাপাশি চাইনিজ 800 একরের শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট আইনজীবী সমিতির নবীন বরণ ও কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের ফলে আগামীতে বিপুল চাইনিজ বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতিও কমবে। এছাড়া চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে, যা বিনিয়োগ বাড়াবে। এ সময় শাহজালালের মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। জানান, নিয়মতান্ত্রিকভাবেই মাজার ব্যবস্থাপনা কমিটি গঠন হয়েছে, সেখানে রাজনৈতিক বিবেচনায় কাউকে নেওয়া হয়নি। আগামী দিনে বাংলাদেশের থেকে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজি,
চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্ক মুক্ত করে দিয়েছে, জিরো। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। চীন ও মালয়েশিয়া সফর শেষে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে গাড়ি বহর নিয়ে শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পৌঁছান তারেক রহমান। পরে তিনি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। এর আগে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার রাত 8টায় ঢাকা পৌঁছান প্রধানমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এদিকে 4 দিনের চীন সফরে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় যাবে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি সরকার গুম খুনের বিচারে আন্তরিক নয়। ফ্যাসিবাদী আমলে দলটির বহু নেতাকর্মী গুম, খুন সহ পুলিশি নির্যাতনের শিকার। তারপরও দলটি অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। মানবাধিকার সম্মেলনে এক আলোচনায় এমন মন্তব্য মানবাধিকার কর্মীদের। বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হলে আওয়ামী লীগের মতো দেশ আবারও ফ্যাসিবাদী রাষ্ট্র হবে। নিরপরাধ শত শত আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনাও করেন বিশিষ্টজনরা। রিপোর্ট ফজলে আব্বির। শনিবার সকালে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে 12তম মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হন মানবাধিকার কর্মী, আইনজীবী সহ বিগত সরকারের আমলে নিপীড়নের শিকার বহু ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সেটা বিচার হয়নি এবং সম্মেলনে বিগত আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুম ও হয়রানির বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার বাইরে মূলত নেওয়া হয়েছে লাইনটা ক্লিয়ার কিনা দেখার জন্য, কারণ সহজ সরল ছিল, প্রথম দিন ছিল, তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। চতুর্দিকটা বের দিয়া হেরে ধরে ফেলছে, দইরা বোর্ড দিয়া পাইরা নির্মমভাবে হত্যা করছে। ফেলানির বিচারটা দূরত্ব জানিয়ে হয়, এই ফেলানির বিচারটা যদি হয় তাহলে সীমান্ত হত্যাটা বন্ধ হবে। আমাদের বাংলাদেশের মানুষ টাইনা নিয়ে হেজরা নিয়ে বিএসএফ মারবে, আমরা ওটা সহ্য করে থাকবো, আর আমাদের সরকার যে ভারতের সাথে হাত মিলিয়ে করবে, এটা আমার কিছুতে আমরা সহ্য করবো না। গুম খুনের বিচার করতে বর্তমান সরকার আন্তরিক নেই বলে অভিযোগ করেন বিশিষ্টজনেরা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলীয় বিবেচনা রাখা যাবে না, অন্যথায় সরকার বিগত আওয়ামী ফ্যাসিজমকে ছাড়িয়ে যাবে বলে মত দেন বক্তারা। শুধুমাত্র স্বাধীনতা চেতনা, মূল স্বাধীনতার স্পিরিট থেকে বাইরে যেয়ে দলীয়ভাবে বিবেচনা করে যে চেতনা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে বিভাজন করেছি এবং কথায় কথায় মানুষকে হত্যা করেছি, নিপীড়ন করেছি, নির্যাতন করেছি, অনেক ঘটনা আমরা ঘটিয়ে ফেলেছি। এখন আবার ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর বা এই ধরনের স্বাধীনতার অনেক বিষয় নিয়ে একই কাজ কিন্তু আমরা করছি। অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সাহায্য দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পুলিশের বিচারের জন্য আরেকটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও রাখেন বিশিষ্টজনেরা। 3 বছর আগে যখন লিটন ভাইয়ের আমি এখানে ছিলাম একই স্টেজে জাজের সাথে, তখন এখানে অনেকে আছেন কথা বলতে পারতেন, আমরা অনেক মেপে কথা বলেছি। কিন্তু এখন যারা সংগঠনও করতে পারে না, আওয়ামী লীগ, তারা তো কথা বলতে পারবে না। তাদের এখানে এসে কেউ যদি ঢুকে নিজের পরিচয় দিয়ে বলে আওয়ামী লীগ, যে কেউ হয়তো ধরিয়ে দিতে পারবে এটা বলার জন্যে। তো এইটা কি বাংলাদেশ? এটা কেন চান? প্রত্যেক আওয়ামী লীগের কর্মী কি বোমা ফেলেছে বাংলাদেশের মাটিতে? তাহলে কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? 24কে কেন্দ্র করে এটা এত সিরিয়াস ধরনের অপরাধ, অবশ্যই জাতীয় দায় হিসেবে এই অপরাধ যারা সুনির্দিষ্টভাবে সংগঠন করেছেন অবশ্যই দে মাস্ট বি ট্রাইড ফর দ্যাট। এট দ্য সেম টাইম এটার নামে কোন নিরপরাধ লোককে অবশ্যই নির্যাতন করা ঠিক হবে। সীমান্ত হত্যার কঠোর সমালোচনা করেন বিশিষ্টজনেরা। সীমান্তে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং মর্যাদাপূর্ণ ও দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। সক্রিয়ভাবে এই ঘটনাগুলোর তদন্ত করতে হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে বিশ্বকাপ উন্মাদনা। ভক্তদের মাঝে বাড়ছে তর্ক বিতর্ক, নিজ দলের সমর্থন আর প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। শিরোপার জয়ের পথে নিজেদের দলকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সমর্থকরা। মেসি না এমবাপ্পে, এমন বিতর্কে ঝড় উঠছে চায়ের কাপে।
তর্ক বিতর্কের মাঝে আবার একসাথে বিশ্বকাপ দেখার আনন্দ উপভোগ করছেন দর্শকরা। মনির হোসেন খানের রিপোর্ট। সবাই বলো সামনে থেকে। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার মজাই আলাদা। প্রিয় দলের সমর্থন, প্রতিপক্ষ বন্ধুদের সাথে খুনসুটি, সবই চলে সমানতালে। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর হয়ে ওঠে জনসমুদ্র। কখনো হলুদ ঢেউ, আবার আকাশি সাদার সমুদ্র। যদিও অন্য দলের ম্যাচ থাকলে টিএসসি থাকে অনেকটাই ফাঁকা। ফ্রান্স নরওয়ের ম্যাচেও দর্শক হাতে গোনা। সবার চোখ ছিল এমবাপ্পে হালান্ডের দ্বৈরথে। শেষ ম্যাচে হালান্ড মাঠে নামেননি, গোলের দেখা পাননি এমবাপ্পে। আলোচনা তাই মোড় নিয়েছে সর্বোচ্চ গোল স্কোরার কে হবেন সেদিকে। এক একজনের সমর্থক এক এক দিকে। ফ্রান্স এখানে জাস্ট প্র্যাকটিস করতেছে, মানে আমাদের সামনের বিগ ম্যাচগুলো আমরা কেমনে ফেস করব, আমরা কেমনে শেষ করবো সেইগুলো। আমি চাই এমবাপ্পে আজকে মোটামুটি মেসিকে টপকে যাক। 5টা গোল হয়েছে, 5টাই মেসি করছে। এই বয়সে এসে যে দুর্দান্ত পারফরমেন্স দিতেছে, এটা অন্য কোনো প্লেয়ার থেকে এই বয়সে অ্যাটলিস্ট এক্সপেক্ট করতে পারবেন না। মেসিকে পছন্দ করি না বলে তো এমবাপ্পেকে পছন্দ করি। গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের পথে। সোনালি ট্রফির ঝিলিক দেখা যাচ্ছে। আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগালের সমর্থকরাও। আমি ফ্রান্স সাপোর্ট করি। ফ্রান্সের যে বর্তমান লাইন আপ, উপরের যে সেট আপ আর যে সুন্দর গুছানো খেলা, সবাই সাপোর্ট করবে ফ্রান্সকে। 22-এ কোনো কারণে একটু টাইব্রেকারে যে হচ্ছে ব্যাপারটা আমরা হাতছাড়া হয়ে গেছে। এইবার হাতছাড়া হওয়ার কোনো সুযোগ নাই। আর্জেন্টিনা বাদে কেউ কাপ নেওয়া সম্ভবই না ভাই এই সিজনে। বাবার যে সম্পত্তি বেসিক্যালি ছেলেরাই পায়, আর কিছু না। তোমরা নাও, সমস্যা নাই, পাবা। কেমন বাবা, জার্মানি জাপানের কাছে হারে, আমাদের ইকুয়েডরের কাছে হারে, ল্যাটিন ফুটবলের সাথে টক্কাই পায় না। এরকম জার্মানির খেলা আমাদের 4টা আছে, ওদের 3টা। কোয়ালিফাইং রাউন্ডটাকে পার হও তোমরা। জাপানের কাছে আইরা কোয়ালিফাইং রাউন্ড বাদ হয়, তো এটা কি টিম ভাই? সমস্যা নেই, অ্যাকচুয়ালি কাপটা নেবে পর্তুগাল। একদিন পরে শুরু হবে রাউন্ড অফ 32। সারা বিশ্বের মতো আরো টানটান উত্তেজনা নিয়ে বিশ্বকাপ উপভোগের অপেক্ষায় বাংলাদেশের দর্শকরাও। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী আনমে ইহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেখতে চায় সরকার। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়ানোর কথা ভাবছে সরকার। পূর্বাচলে বর্ধিত ক্যাম্পাস করা হবে বিশ্ববিদ্যালয়টির। এছাড়া শহীদ আবরার ফাহাদের নামে হল করার পরিকল্পনার কথাও জানান তিনি। বুয়েটে শিক্ষার্থীদের উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে কৃষক, শ্রমিক, আপামর জনতার টাকায় শিক্ষার্থীরা পড়াশোনা করছে, সেই অর্থের মর্যাদা ও মূল্য তাদের অবশ্যই দিতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন আনম ইহসানুল হক মিলন। আমাদের যে সম্পদ রয়েছে, যে জনসংখ্যা রয়েছে, এটাকে উৎকর্ষতার সাথে কাজে লাগাতে হবে। দ্যাট ইজ হিজ প্ল্যান। বলেনি আই হ্যাভ এ প্ল্যান। টিপস অফ দ্য আইসবার্গ প্রথমে আমি দেখতে পেলাম শিক্ষা মন্ত্রণালয়ের সর্বাধিক বাজেট দিয়েছেন, দেননি তিনি। 1,36,000 crores of টাকা আমরা পেয়েছি। Compared to the previous government, only 87,000 crores টাকা দেওয়া হয়েছিল। All on a sudden, from 1.39 GDP% থেকে he jumped to 2%. প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, দেশের বীমা খাতে ন্যায্যতা ও জবাবদিহিতার যথেষ্ট ঘাটতি রয়েছে। তা দূর করে জনমনে আস্থা ফেরাতে কৃষি ও স্বাস্থ্য বীমার সম্প্রসারণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার তাগিদ দেন তিনি। শনিবার রাজধানীতে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম IRF এর সেমিনারে কথা বলেন তিনি। IRF সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক যুগান্তরের রিপোর্টার মনির হোসেন। অনুষ্ঠানে IDRA চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, বীমা খাতে আস্থা ফেরাতে সংস্কার জরুরি। সে লক্ষ্যে সংস্কার কাঠামো তৈরি করা হয়েছে। অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, বীমা খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে বীমা পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। কৃষকদের পাশাপাশি স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন খাতে নতুন পণ্যের মাধ্যমে বাজার সম্প্রসারণ করতে হবে। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা বীমা খাতের বড় সমস্যা। নিয়ন্ত্রক সংস্থা দীর্ঘদিন ধরে সেই ভূমিকা যথাযথভাবে পালন করতে না পারায় বীমা সম্পর্কে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। বিকেলে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে 11 দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, গণভোটে মানুষ সরাসরি হাঁ ভোটে রায় দিয়েছে। রক্তাক্ত জুলাই সনদে ওয়াদা দিয়েছিল বলেই মানুষ বিএনপি, জামাত 11 দলকে ভোট দিয়েছে। বিএনপি সংসদ সদস্যরা জনগণের দেয়া ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখেনি বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের মধ্যে কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীর একটি হোটেলে কেন্দ্রীয় মজলিসে সূরার সমাপনী অধিবেশনে তিনি কথা বলেন। নির্বাচনের আগে দেয়া ওয়াদা সরকার রক্ষা করছে না এমন অভিযোগ করে তিনি বলেন, সংসদে বিরোধী দলও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। সরকার ভালো কাজ করলে সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে চরমনাই পীর বলেন, আগের মতো দেশ চালালে দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। এ সময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ সহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির নতুন মহাসচিব হিসেবে মনোনীত হন মাওলানা গাজী আতাউর রহমান। প্রস্তাবিত বাজেটে দক্ষিণ বাংলা তথা বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংহতি প্রকাশ করে কথা বলেন তিনি। এ সময় ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। নিয়াজ মাকতুমের প্রতিবেদন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দক্ষিণ বাংলা ফোরাম সহ একাধিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সাথে বৈষম্য করা হয়েছে। দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণে প্রস্তাবিত বাজেটে কোনো ঘোষণা না থাকায় পীড়া এবং মানসিক যন্ত্রণা দেয়। বাজেটে আমাদের জন্য বরাদ্দ থাকবে না, 6 লেনের জন্য ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত কোনো ঘোষণা থাকবে না। এটা আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়, কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়। আমরা এই আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের চেয়েও জাতীয় মহাসড়কে সংযুক্ত হতে বেশি আগ্রহী। বরিশালের মেডিকেল কলেজটাকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক। নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে এটা প্রতিরোধ করবে পানি সম্পদ মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, তাদের কাছে আমাদের স্মারকলিপি দেওয়া আছে। মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল কুয়াকাটা পর্যন্ত 2 লেনের মহাসড়ক হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। জীবনের নিরাপত্তার স্বার্থে সড়কটি 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। পৃথিবীতে কোথাও 2 লেনের কোনো মহাসড়ক নাই, বরিশালে সেটা আছে। এই সড়কে প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কুয়াকাটা কেন্দ্রিক যে সরকারের একটা পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়নের জন্য এই সড়ক অবিলম্বে 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। ভোলার থেকে যে কুয়াকাটায় গ্যাস লাইন দেওয়ার প্রকল্প আছে, সেই প্রকল্পতে বরিশাল, পটুয়াখালী তথা পায়রা বন্দরকে সংযুক্ত করা হোক। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা বরিশালকে অচল করে দিব, বরিশালকে আমরা অচল করে দিব যদি আমাদের এই প্রাণের দাবিগুলো এই বর্তমান বাজেটেই এই বরাদ্দ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মানববন্ধনে বক্তারা আরো বলেন, বরিশাল বিভাগের 21 জেলার মানুষ মনে করে দক্ষিণাঞ্চলের মানুষ সবসময় উন্নয়ন বঞ্চিত হয়েছে। সকলের প্রত্যাশা, তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে পুরো বরিশালের চিত্র। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের দ্বিতীয় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ হোটেল গ্র্যান্ড পার্ক অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। তিনি গ্রাহক সেবার মান উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে শাখা ব্যবস্থাপককে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত ঋণ প্রবৃদ্ধি, গ্রাহক সেবা উন্নয়ন, খেলাপি ঋণ কমানো ও ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ সহ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চীন মালয়েশিয়া সফরের সাফল্য দেশেরই অর্জন বলেছেন প্রধানমন্ত্রী। সই হওয়া চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলের।
প্রধানমন্ত্রীর সফরের সুবাদে ঢাকা বেইজিং এখন সম্পর্কের সর্বোচ্চ ধাপে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আরও বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী। গুম খুনের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা। সমঝোতার এক সপ্তাহ না যেতেই ফের ইরান মার্কিন পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।